সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেনপিসি। আর কালকে রাত্রির ভিডিও ছিল না, এতটাই এক্সস্টেড ছিলাম, টায়ার্ড ছিলাম যে রাত্রির দিকে আর আমি ভিডিও আনতে পারিনি, সরি ফর দ্যাট। আজকের এই ভিডিওটা পার্টিকুলার শুরুতে আমি একটা ডিসক্লেমার লাইন দিয়ে দিতে চাই। এই ভিডিওটাতে কোনো আপডেট নেই সেই অর্থে, কোনো ব্রেকিং কিছু বলার নেই, কাউকে খুশি করার মতো সেই অর্থে যে আপডেটগুলো অনেকে খোঁজে, যে আলটিমেট আমি এসে দিনের শেষে হয়তো কিছু দেওয়ার চেষ্টা করব, সেরকম কিচ্ছু নেই। এই ভিডিওটা পুরোপুরি আমার নিজের মনের কিছু কথা। এই ভিডিওটা এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে যা কিছু হচ্ছে সেইগুলো নিয়ে কিছু বলার রয়েছে, সেই সমস্ত কথা। এবং স্পেশালি যারা এই চ্যানেলটাকে ভালোবাসে, বা চ্যানেলের মাধ্যমে এই যে একটা ছেলে রেগুলার বেসিসে আসে, কথা বলে, কোথাও একটা যা কিছু ফুটবল নিয়ে বলার রয়েছে বলার চেষ্টা করে, তাকে যে সমস্ত মানুষগুলো ভালোবাসে আজকে তাদের জন্য কিছু কথা বলার রয়েছে। পুরোপুরি এটা একটা পার্সোনাল ভিডিও হিসেবে ধরতে পারো। হ্যাঁ, ফুটবল নিয়েই কথা রয়েছে, এরকম না যে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো। ফুটবল নিয়েই কথা রয়েছে, হয়তো তার মধ্যে কিছু কিছু ভ্যালিড ব্যাপার রয়েছে, বাট বেশিরভাগটাই হয়তো অনেকেই যেটা বলে যে অনেক ভাট বকো তুমি, সেই ধরনের একটা ভাট বকা রয়েছে। তো শুরুর এইটুকু ডিসক্লেমার শোনার পরেও যদি কেউ পুরো ভিডিওটা, আমি জানি না ভিডিওটা কোথায় গিয়ে শেষ হবে, 10, 12 বা 15 মিনিটে, তারপর গিয়ে কেউ যদি বলেন যে ভাট বকাটা বেশি হয়ে গেল, না বকলেই ভালো হতো, খারাপ লাগবে। কিছু কিছু সময় মনে হয়, বা কিছু কিছু মানে মুহূর্ত দেখে মনে হয় যে এই যে ফিল্ডটা রয়েছে এখানে না আর সেই ইন্টারেস্টটা থাকছে না। বিশেষ করে যখন ফুটবলটা চলছে, যখন ম্যাচগুলো হচ্ছে, তখন তো ভীষণভাবে ইন্টারেস্ট থাকে। এত পরিমাণে ইন্টারেস্ট থাকে যে সেটা বলার বাইরে। মানে কোনো ম্যাচের রিভিউ করার পর যদি আমার 2000ও ভিউজ হয়, 5000ও ভিউজ হয়, বা কারো, আমি জানি না কার কী স্যাটিসফ্যাকশন লেভেল রয়েছে, অন্ততপক্ষে আমার ভীষণ ভালো লাগে যে আমি অন্তত সেই ম্যাচটা থেকে সেই দিনকের এনজয়মেন্ট থেকে বা সেই দিনকের দুঃখ থেকে আমি কিছু কথা বললাম। সেটা হয়তো কারোর কাছে গিয়ে ভালো লাগলো, মানে যার টিম জিতেছে তার ভালো লাগবে, যার টিম জেতেনি তার খারাপ লাগলো। একটা মিক্স রিয়াকশন থাকে, কোথাও একটা স্যাটিসফ্যাকশন থাকে। কিন্তু এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত না, এই জায়গাতে দাঁড়িয়ে দিনের পর দিন মনে হয় যে কোথাও আমাদের ইন্ডিয়ান ফুটবলটা ভীষণভাবে ট্র্যাশড হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে খারাপ জিনিস এত পরিমাণে ঢুকে গেছে। সবাই বলে যে ইন্ডিয়ান ফুটবলে নাকি কিছু নেই। ইন্ডিয়ান ফুটবলে কোনো ভিশন নেই, ইন্ডিয়ান ফুটবলের কোনো প্রপার রোড ম্যাপ নেই, রাস্তা নেই। কিন্তু সেটা তো ফুটবলের ক্ষেত্রে। সেটা তো মাঠে পায়ে বল নিয়ে সাকসেসের ক্ষেত্রে। কিন্তু তার বাইরে যে জিনিসটা রয়েছে, সেখানে যত ছোট মার্কেটই হোক না কেন, এই এত ছোট মার্কেটের মধ্যেও যা কিছু ব্যাপার রয়েছে, এত পরিমাণে ফ্যাব্রিকেশন রয়েছে, বা এত পরিমাণে ঘটনার ঘনঘটা রয়েছে, সেটা আলাদা করে তার জন্য কিছু বলতে লাগে না। অবশ্যই কিছু যেমন সত্যি ব্যাপার রয়েছে, কিছু গল্প রয়েছে, দু একজন একদম রিলায়েবল জার্নালিস্ট রয়েছে যাদেরকে শুধুমাত্র বিশ্বাস করা যায়, বাকি ম্যাক্সিমামটা ভুলে ভরা বসুন্ধরা। এবং তার মাঝখানে দাঁড়িয়ে সব থেকে বেশি টাফ জবটা হয়ে যায় যারা শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে। ন্যাচারালি যখন কোনো ব্রেকিং দেওয়ার থাকে না, আমার আজ অবধি হয়নি এরকম যে আমি কোনোদিনও কোনো ব্রেকিং দিতে পেরেছি বলে, কারণ আমি জার্নালিস্ট নই, আমি ফিল্ড রিপোর্টার নই, আমি বাপের জন্মে কোনো দিনও জার্নালিজম নিয়ে পড়াশুনো করিনি, আমি জানি না জার্নালিজম কী হয়, সোর্সের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয়, কোথায় কোথায় কী কী ব্যাপার রয়েছে। কোনো ক্লাবের সাথে আমার কোনো পার্সোনাল কন্ট্যাক্টস কিচ্ছু নেই, কোনো প্লেয়ারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ফুটবলটা ভালোবাসি। এই যে আমাকে এখন যারা দেখছে, যে ছেলেটা বা যে মেয়েটা, যে বয়স্ক মানুষই হোক বা যে ইয়াং আমার থেকে ছোট ভাই বা বোন যেই হোক না কেন, আমি তাদের মতো একজন সাধারণ ফুটবল সমর্থক কোনো একটা ক্লাবের, এবং অবশ্যই পার্টিকুলার আমার দেশের। এবং বিদেশি ফুটবল ধরতে গেলে টপে রিয়াল মাদ্রিদ, দুয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, ব্যাস। এর বাইরে আমি ফুটবলের বেশি কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। ভালো লাগা ভালোবাসা শুধুমাত্র এই ছোট্ট জায়গার মধ্যে আমার ঘেরাটোপে থাকে। আমি জাস্ট এরকমই একজন মানুষ। যারা নিজেদের ক্লেম করে যে আমি সাংবাদিক বলছি, কোনো একটা ফিল্ডে তারা হয়তো সাংবাদিক ছিলেন, বা যারা বলে যে আমরা পুরো এক্সক্লুসিভ মাঠ থেকে খবর করে নিয়ে এলাম, সবার সাথে আমাদের খুব ভালো কানেকশন রয়েছে, কখনো কখনো তাদেরকে কর্তা ব্যক্তিদের সাথে উঠতে বসতেও দেখা যায়। আমার তো সেরকম কোনো ছবিও নেই, আজ অবধি সেরকম কোনো চেষ্টাও করিনি, কোনোদিনও করার কথা ভাববও না। কারণ আমি একজন ফুটবল দর্শক, আমি একজন ফুটবল সমর্থক। আমার মতো যে কেউ হতে পারে, যে কেউ নিজের ইচ্ছাতে যদি পারে যে একটা ইউটিউব চ্যানেল খোলা বা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলা, সেখানে গিয়ে ফুটবল নিয়ে কিছু বলা, সে নিশ্চিতভাবে করতে পারে। তার জন্য আলাদা করে কোনো ডিগ্রি লাগে না। আমার যে প্রফেশনাল ডিগ্রি রয়েছে, আমার যে পার্সোনাল এডুকেশন রয়েছে, এবং যেই ফিল্ডে আমার কাজ রয়েছে, যে টিচিংটা আমার কাছে প্যাশন প্রফেশন সাইডে রয়েছে, সেটা একটা অন্য পার্ট। তার সাথে এর কোনো সম্পর্ক নেই। সেই জায়গাতে আমি হয়তো অনেক বেশি এক্সপার্ট, এখানে হয়তো আমি নই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন একটা ছোট্ট কথাও কিছু বলি, বা অনেকে হয়তো বলে
অনেক সময় কি হয় যে সেই জিনিসগুলো নিয়ে বিভিন্নভাবে ফ্যাব্রিকেশন চলতে থাকে। আমি প্রথম এক্সাম্পল দেবো একটা জিনিসে, সেটা হচ্ছে যে দিনেক আগে, 3 দিন বা 4 দিন আগে আমি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের কথা বলেছিলাম। কোচ হিসেবে তিনি কত বিখ্যাত সেটা একটা অবশ্যই বিতর্কের বিষয়, বাট প্লেয়ার হিসেবে তিনি একজন লেজেন্ডারি প্লেয়ার, এবং শুধুমাত্র জার্মান ফুটবলের না, গোটা ওয়ার্ল্ড ফুটবলে তিনি ওয়ান অফ দ্য অল টাইম বেস্ট স্ট্রাইকার, ইউর্গেন ক্লিন্সম্যান। এবং তিনি লাস্ট কোচিং করিয়েছেন সাউথ কোরিয়াতে। আমার এক বন্ধু সূত্রে খবর আসে তার মোটামুটি এই ধরনের বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন ফুটবল ক্লাবের যারা চোরাগপ্তা ব্যাপারের মধ্যে থাকে তাদের সাথে যোগাযোগ রয়েছে। আমার কাছে একটা জাস্ট ইনপুট আসে, এবং অবশ্যই সে বাঙালি নয়, আমি এটাও বলতে পারি বাঙালি নয়, তবে কে কোথায় থাকে সেটা আমি বলছি না, বাট তার সাথে বাঙালি, বাংলা, পশ্চিমবঙ্গ, কলকাতা কোনো রকম দূর দূরান্ত আত্মীয় টাত্মীয় কোনো সম্পর্ক নেই। সে আমাকে একটা খবর দেয় যে কোনো একটা মাধ্যম থেকে, সেটা ইউর্গেন ক্লিন্সম্যানের এজেন্ট হতে পারে বা কোনো ইন্ডিয়ান ক্লাবের এজেন্ট হতে পারে, দুটো পার্টির মধ্যে একটা কথাবার্তা চলছে কোনো একটা ক্লাবের সাথে, অ্যান্ড হি মাইট অর মাইট নট বি, তার কাছে খবর ছিল কিছু না আমি জানি না, বাট সে আমায় বলেনি ইউর্গেন ক্লিন্সম্যানের সাথে কোনো একটা আইএসএল ক্লাবের লিঙ্ক আপ হয়েছে। আমি জানি না, আমার আগে, আমি সেই দিনকে বলার আগে কে বা কোনো দিনও ইউর্গেন ক্লিন্সম্যানের কথাটা ইন্ডিয়ান ফুটবলের সাথে জুড়েছিল বলে। এবার কি হয় একটা ব্যাপার, আমি সেদিনকে বলেছিলাম, এবং দেখো আমি পার্টিকুলার এমন কিছু ক্লাবের নাম নিয়েছিলাম যে নামগুলো হয়তো তাদের কোচ ভ্যাকেন্ট রয়েছে, বা হয়তো তাদের কোচ ভ্যাকেন্ট হওয়ার চান্স রয়েছে। আমি বলেছিলাম কেরালা ব্লাস্টার্সে হতে পারে কারণ তাদের কোচ ভ্যাকেন্ট রয়েছে, বেঙ্গালুরু এফসি হতে পারে কারণ তারা কোচ পরিবর্তন করতে পারে, মোহনবাগান হতে পারে কারণ তারা কোচ পরিবর্তন করতে পারে, হায়দ্রাবাদ এফসি হতে পারে কারণ তাদের ইন্ডিয়ান কোচ থেকে তারা মুভ করতে পারে, জামশেদপুরও হতে পারে কারণ তারা ইন্ডিয়ান কোচ থেকে ফরেন কোচে মুভ করতে পারে। আইএসএলে কে ভাই মানে কখন কেমন ইনভেস্ট করছে কেউ বলতে পারে না। তো ক্লিন্সম্যানের মতো একজন নামকে যে কোনো টিম কিন্তু তারা কালেক্ট করতে পারে তাদের নিজেদের টিমে স্ট্রেংথ বাড়ানোর জন্য, কোচ হিসেবে নিয়ে আসার জন্য, এরকম একটা আমি কথা বলেছিলাম। বাট তারপর থেকে কি শুরু হলো যে ক্লিন্সম্যানের সাথে সরাসরি মোহনবাগানকে জুড়িয়ে দেওয়া হলো, এবং কোথাও আমার নাম নিয়ে বা কোথাও আমার নাম না নিয়ে পরিষ্কারভাবে মোহনবাগানের সাথেই মেনলি জুড়িয়ে দেওয়া হলো যে মোহনবাগানেই ক্লিন্সম্যানকে কোচ করে নিয়ে আসা হচ্ছে, জার্মান কোচই মোহনবাগানের দায়িত্ব নিচ্ছে। বাট সেটি সিরিয়াসলি আমি সেই দিনকে, যারা ভিডিওটা দেখতে চাও এখনও ইউটিউবে ভিডিওটা রয়েছে, গিয়ে খুলে দেখে নিতে পারো, আমি কোনো কথা বলিনি মোহনবাগান তো দূর, আমি কোনো ইন্ডিয়ান ক্লাবের সাথে ডিরেক্টলি আমি নাম জুড়িনি। আমি তার কোচিং নিয়ে কথা বলেছিলাম, তার ফুটবল কেরিয়ার নিয়ে কথা বলেছিলাম, আমি এটাও বলেছিলাম যে তার খেলা আমার দেখা সৌভাগ্য হয়নি। যারা তার খেলা দেখেছেন, যারা ওই 80-র শেষ 90-এর দশকে যারা ক্লিন্সম্যানকে দেখেছেন ওই ধরনের বিউটিফুল কিছু মুভমেন্ট ক্রিয়েট করতে, তারা নিশ্চিতভাবেই বলেছেন। বাট কোচ হিসেবে তাকে জার্মানিতে কোচ করাতে বা রিসেন্ট টাইমে সাউথ কোরিয়া বা তারা ইউএসের কোচ হতে আমি দেখেছিলাম, কিন্তু তার সাকসেস রেট খুব একটা ভালো না। এরকম না যে তিনি কোচ হিসাবে বিদগ্ধ একজন মানুষ। ইন্ডিয়ান ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দিতে চাই ওয়ার্ল্ড ফুটবলের সাথে কোথায় তফাৎ রয়েছে। যেই দিনকে ইউর্গেন ক্লপ তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন, ঠিক সেই দিনকে বা সেই দিন থেকে লিভারপুলের সাথে প্রচুর কোচের নাম জুড়িয়েছে, এবং সব থেকে যে নামটা কোচের সাথে সব থেকে বেশি জোড়া হয়েছে সেই দিন থেকে, এটা তো এখন ঠিক হয়ে গেছে, নতুন কোচ আসছে, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি যে নামটা জোড়া হয়েছিল সেটা হচ্ছে জাবি আলোনসো, এক্স লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক প্লেয়ার। এই মুহূর্তে বায়ার লেভারকুসেনকে ইনভিনসিবল করার রাস্তাতে তিনি রয়েছেন, পুরোপুরি প্রায় 90% কাজ কমপ্লিট, বাকি 10% রয়েছে ইউরোপার লিগের ফাইনাল, আর মোটামুটি বুন্দেস লিগাতে বোধহয় 3টে না 4টে ম্যাচ বাকি রয়েছে, ব্যাস ওটা কমপ্লিট হয়ে গেলেই ইনভিনসিবল হিসেবে গোটা সিজন শেষ করবে, এবং অবশ্যই ডাবল ট্রফিটি তারা শেষ করতে পারে। তো সেই কোচের সাথে কিন্তু নাম জুড়ে দেওয়া হয় যে লিভারপুলে সে আসতে পারে বা আসতে চলেছে, এবং সেই খবর বা একজন কোচ তিনি কি বলছেন বা তার ভিউ কি রয়েছে, তার রিয়াকশনস কি রয়েছে, এটা কে কভার করছে না? জার্নালিজমের দ্য গোট, আমাদের এখানের মতো মানে ফেক জার্নালিস্ট না, জার্নালিজমের গোট ফ্যাব্রিজিও রোমানো, তিনি টুইট করে জানাচ্ছেন যে জাবি আলোনসো এই রিয়াকশনস দিয়েছে যখন তাকে জিজ্ঞাসা করে লিভারপুল কোচ হিসেবে তার কি চয়েস রয়েছে বা তার কোথাও নাম যে শোনা যাচ্ছে, কী ব্যাপার রয়েছে। আমাদের ইন্ডিয়ান ফুটবলে হবে? ক্যান ইউ বিলিভ কোনো দিনও ইউর্গেন ক্লিন্সম্যানের নামটা কোনো টপ লেভেল জার্নালিস্টদের থেকে বেরিয়ে আসবে যে এই ক্লাব সত্যি ক্লিন্সম্যানকে টার্গেট করছিল? কিন্তু তারপরেও কিছু কিছু ব্যাপার বেরিয়ে আসে, আমাদের এখানে একটা ট্রান্সফার উইন্ডোতে একটা প্লেয়ারকে টার্গেট করা হয়, তারপরে ট্রান্সফার উইন্ডোতে গিয়ে বলা হয় যে লাস্ট ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান তো একবার দিয়েগো কোস্তার কাছে অফার পাঠিয়েছিল, এনকোয়ারি করেছিল যে তার স্যালারি এক্সপেকটেশন কী রয়েছে। আমাদের একটা ট্রান্সফার উইন্ডোর পর পরে ট্রান্সফার উইন্ডো যখন আসে তখন খবর আসে যে আন্দ্রেস ইনিয়েস্তার এজেন্ট মোহনবাগানের সাথে যোগাযোগ করেছিল যে তার মুভটা কমপ্লিট করানো যায় কি না। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে কেউ যদি কোনোভাবে তার কোনো সোর্স থেকে এই ব্যাপারটা বার করে নিয়ে এসে বলতেন, কেউ বিশ্বাস করতো? কেউ বিশ্বাস করবে?
করবে না, কারণ যতক্ষণ না টপ লেভেল থেকে কেউ বলছে কেউ বিশ্বাস করে না। আমরা জানি যে এরকম মার্কেটে অনেকেই রয়েছে, তারা হয়তো সারাদিনে 10টা ব্যাপার বলে, একটা হয়তো সত্যি হয়, 9টা মিথ্যে হয়। তো ক্লিন্সম্যানের ব্যাপারে আমি সেদিনকেও যা বলেছিলাম আজকেও সেখানে দাঁড়িয়ে রয়েছি। আমি জানি না ক্লিন্সম্যানের মতো কোচ তিনি ইন্ডিয়ান ফুটবলে আসতে চাইবেন কিনা, এই ধরনের এত ডাউনগ্রেড ফুটবলে তিনি কোচিং করাতে চাইবেন কিনা, যদিও তিনি কোচ হিসেবে খুব বিখ্যাত কোনো নাম না, বাট স্টিল তার হয়তো একটা যে স্ট্যাটাস রয়েছে, বায়োডাটা রয়েছে, সেটাকে কন্টিনিউ রাখতে গেলে তিনি কখনোই সাউথ কোরিয়া থেকে ডাউনগ্রেড হয়ে ইন্ডিয়ান ক্লাব ফুটবলে আসবেন বলে মনে হয় না। বাট কোনো ক্লাব বা তার এজেন্ট হয়তো কথাবার্তা চালাচ্ছে, কারণ এর আগে বহু লেজেন্ডারি কোচ তারা কিন্তু এসেছেন, জিকোর মতো ব্যক্তিত্ব এসেছেন, সবচেয়ে বড় কথা জিকোর মতো ব্যক্তিত্ব এসেছেন। তো সেখানে ক্লিন্সম্যান আসতেও পারেন, কিন্তু আসার চান্স এই মুহূর্তে নেই আমাদের ইন্ডিয়ান ফুটবল যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। ওকে, তো এই কোচকে নিয়ে পার্টের পর এবার কথা বলতে হবে দুজন প্লেয়ারকে নিয়ে, কিন্তু তার আগে একটা কনফার্মড আপডেট দেওয়া রয়েছে, যেটা এফটিডব্লিউসি থেকে ব্রেক করা হয়েছে, যে রোহিত কুমার বেঙ্গালুরু এফসি থেকে কিন্তু ওড়িশা এফসিতে সাইন করেছে। ওড়িশা এফসি আরও বেশ কিছু ভালো সিগনেচার করাবে, যেমন ওদের একজন ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার লাগবে, ওদের একজন ইন্ডিয়ান উইঙ্গার লাগবে। তো আপাতত রোহিতকে ওরা মোটামুটি ধরে নেবে, যেটা প্রিন্সটন রেবেলোর একটা রিপ্লেসমেন্ট সিগনেচার হিসেবে ওরা নিল, কারণ পুইটিয়াকে ওরা অনেক বেশি অ্যাডভান্সিং খেলাচ্ছে। সেটজুলোবেরা পুইটিয়াকে অনেক বেশি অ্যাটাকিং মিডফিল্ড জোনটাতে হয়তো ব্যবহার করবেন, বা ইসাকর রাউলকে একটু হয়তো আমরা অন্যভাবে খেলতে দেখতে পারি। সেই ক্ষেত্রে রোহিত কুমার অনেক বেশি ডিফেন্সিভ রোলটা নেবে। লেনির এজ হয়ে গেছে, তাকে নিয়ে হয়তো পরের সিজনটা খুব ভাস্ট প্ল্যানিং নাও হতে পারে। তো আহমেদ জাহুর পার্টনার হিসেবে রোহিত কুমার কুড বি আ বেস্ট অপশন, সেখানে পুইতিয়া অনেক বেশি অ্যাডভান্সিং খেলতে পারবে। এবার যেটা ব্যাপার, যে দুজন যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম হচ্ছে আপুইয়া। আপুইয়া এখন ভাই যাবে কোথায়? সবচেয়ে বড় প্রশ্ন এখানে সবার আটকে রয়েছে, যে আপুইয়া আলটিমেট মুভ করছে কোথায়? যে আপুইয়ার জন্য কি সত্যিই ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই যাচ্ছে? দুজনেরই স্ট্রং অফার রয়েছে। দুদিন আগেও যখন আপুইয়াকে নিয়ে কথা বলেছিলাম তখনও বলেছিলাম যে এই ডিলটা হওয়ার চান্স, একজন ফুটবল সমর্থক বা দর্শক হিসেবে আমি জানি না ঠিক কতটা পসিবিলিটিস রয়েছে, কারণ ওই যে ইস্টবেঙ্গল খরচা করে না, ইস্টবেঙ্গল এই ধরনের ব্রেক দ্য ব্যাঙ্ক ডিল করে না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রিজন, বা অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন। এবার অনেকে সেদিনকে বলেছিল যে প্রভসুগান সিং গিলের ডিলটাও তো ইস্টবেঙ্গল করেছিল। ইয়েস, অবভিয়াসলি করেছিল, কিন্তু সেখানে দুটো ফ্যাক্টর ছিল। নাম্বার ওয়ান, প্রভসুগান সিং গিল কেরালা ছাড়তে চেয়েছিল, কারণ ও 24-এ কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল এবং ও এক্সটেনশন করতে চায়নি। সেই ক্ষেত্রে কেরালা ফ্রিতে ছেড়ে দেওয়ার থেকে ওকে উইথ ট্রান্সফার ফি ছাড়তে চেয়েছিল, সেই কারণে ইস্টবেঙ্গল ওই ডিলটা ঢোকে এবং সেটাকে ক্র্যাক করে বেরিয়ে আসে। এবং ওর যে ট্রান্সফার ফি, যেটা মার্কেটে ছিল রিউমার, যে 1.05 crore, 1 কোটি টাকার থেকে সামান্য একটু বেশি, এই অ্যামাউন্টে ওকে নেওয়া হয়েছে। এবার এটা কতটা সত্যি মিথ্যে জানি না, কারণ আমাদের ইন্ডিয়ান ফুটবলে ক্লাব, প্লেয়ার, আরেকটা ক্লাব, তাদের মধ্যে যে ডিল হয়, যে ট্রান্সফার ফি নিয়ে কথাবার্তা হয় বা যেটা ফাইনাল হয়, সেটা খুব চুপি চুপি হয়, কারণ বহু ক্লাব রয়েছে তারা এটা বাইরে আসতে দেয় না, দিতে চায় না। ঠিক আছে, চলো, আমাদের ইন্ডিয়ান ফুটবল এখনও সেই নিচের দিকে রয়েছে, ঠিক আছে, এটা মেনে নিচ্ছি, চলো মেনে নিলাম। কিন্তু যা মার্কেটের রিপোর্ট আসে সেটা অনেক সময় ঠিকঠাক দেখা যায় না। অনেকে অনেক রকম রিপোর্ট বানায়, অনেক রকম অ্যামাউন্টের কথা বলে, ক্লাবগুলো নিজেদের মধ্যে চুপি চুপি ব্যাপারটাকে কমপ্লিট করে নেয়, টেবিলের তলাতে পুরো ডিলটা মিটে যায় এবং ওপরে আমরা একটা ফ্রেশ সিগনেচার দেখতে পাই। ঠিক আছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি একদিনই বলেছিলাম ক্লাব কীভাবে ডিল করছে আই ডোন্ট কেয়ার, ডিলটা কোথাও আমার জন্য ঠিকঠাক আসছে কিনা অ্যাজ আ ফ্যান আমি সেখানে দেখব। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল নিশ্চিতভাবে প্রভসুগানের ডিলটা কমপ্লিট করেছিল, বাট প্রভসুগানের ডিল আর আপুইয়ার ডিল কিন্তু সেম না, একদমই সেম না। দুজনের ট্রান্সফার ফিও সেম হবে না। আর আপুইয়া মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইছে, 2026 অবধি তার চুক্তি রয়েছে, তার 2 বছর আগেই সে ছাড়তে চাইছে মুম্বাই সিটি এফসি, এইরকমও কিন্তু কোনোভাবে কোনো গুঞ্জন উঠে আসেনি। এবং যে প্লেয়ার খেলছে ভালো, ওখানে ঠিকঠাক শেপে রয়েছে, জিতছে সমস্ত কিছু, ভালো খেলছে, নিজের পজিশন সিকিউরড রয়েছে, গেম টাইম সিকিউরড রয়েছে, সেই প্লেয়ার কেন ছেড়ে বেরিয়ে আসতে চাইবে? এটা হয়তো অনেকেরই অজানা, আমি সেদিনকে বলেছিলাম। এবং সেদিনকে ইস্টবেঙ্গল আজকে থেকে মোহনবাগান এই যে রিউমার বের করে নিয়ে চলে আসা, এর ঠিক কতটা সত্যাসত্য রয়েছে বা কতটা এখানে গল্প রয়েছে, কতটা জল রয়েছে, ভাবার বিষয় রয়েছে, আমি সেদিনকেও বলেছিলাম। কিন্তু মেন যেটা ব্যাপার, যে আলটিমেট কে পেলে সবথেকে বেশি লাভবান হবে সেই নিয়ে কথা হতে পারে, কারণ আমার মনে হয় সেটা নিয়ে কথা বলাটাই বেশি দরকার। ইস্টবেঙ্গল নিশ্চিতভাবে একজন লং টার্মের ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে, সেই ক্ষেত্রে আপুইয়া একটা ভালো অপশন। আর মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ড অপশন নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছে, যে জিকসন সিং এতদিন ধরে একটা কোথাও আলোচনার জায়গাতেই ছিল, বাট এখন মনে হচ্ছে চলো জিকসন সিং হয়তো নাও হতে পারে, তার পরিবর্তে অন্য কেউ হতে পারে। সেটা যদি আপুইয়াই হয় তাহলেও ভালো হবে, নিশ্চিতভাবে আপুইয়া একটা বড় ডিল। 2021-22 জাস্ট একটুর জন্য আপুইয়াকে কিন্তু মোহনবাগান মিস করে, একটা টাগ অফ ওয়ারে আপুইয়াকে মুম্বাইয়ের কাছে মোহনবাগান হারতে হয় ডিলটা।
অ্যান্ড ফাইনালি মুম্বাইতেও সই করে, তারপরে চ্যাম্পিয়ন্স লিগে ভালো খেলেছে, সিএলডি জিতেছে, কাপ জিতেছে, ভালো ফর্মে রয়েছে, রেগুলার গেম টাইমের মধ্যে রয়েছে, টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই, সব দিক থেকে ঠিকঠাক রয়েছে। মোহনবাগান যদি পেয়ে যায় অবশ্যই সামনে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ব্যাপার রয়েছে, আর ডেপথের একটা ব্যাপার রয়েছে, একজন ভালো হোল্ডিং মিডফিল্ডারের দরকার রয়েছে, সব দিক থেকে কিন্তু মোহনবাগান এই ডিলটা থেকে নিশ্চিতভাবে লাভ কুড়োবে, যেমনটা ইস্টবেঙ্গলও কুড়োবে। তো দুদিক থেকেই লাভ রয়েছে, দুটো ক্লাবের জন্যই ভালো হবে যেই ডিলটা ক্র্যাক করুক না কেন। কিন্তু এখানে সবচেয়ে বড় সমর্থকদের প্রশ্ন যে আলটিমেট এই প্লেয়ারের পেছনে যাচ্ছে কে? আদেও কি কেউ যাচ্ছে, নাকি এটা পুরোপুরি বিভিন্নভাবে ওই ফ্যাব্রিকেট করে নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র কিছু ফ্যান বেসকে, কিছু সাপোর্টারকে খুশি করার জন্য, যারা হয়তো খুব বেশি কিছু মানে মাথায় রাখে না বা ভাবার চেষ্টা করে না, শুধু ভাবে যে আমার টিমের যাতে ভালো হয়, আমার টিম এই প্লেয়ারটাকে নিয়ে এলে যেন আমার টিমটা ভালো খেলে, আমার টিম আরও বেটার করে, সেটা শুধুমাত্র চাই, তাদেরকে শুধুমাত্র ব্যাপারটা খাওয়ানো হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন নিশ্চিতভাবে, যে এই প্লেয়ারটা আদৌ মুভ করবে কি না, করলেও সত্যি তার সাথে কীরকম লেভেলে কথাবার্তা হচ্ছে, কতটা এফেক্টিভলি কথাবার্তা হচ্ছে, কোন ক্লাবের হচ্ছে, এটাই সবচেয়ে বড় জানার বিষয়। যদি সত্যিই হয়, যদি সত্যিই বাংলার কোনো ক্লাবে আপুইয়া মুভ করে, নিশ্চিতভাবে ভালো হবে, কিন্তু হয়তো আগামী দিনে জানা যাবে যে ব্যাপারটার মধ্যে সত্যাসত্য কী রয়েছে, গল্পই আছে না সত্যিই ব্যাপার রয়েছে, সব কিছুই কিন্তু পরে ক্লিয়ার হবে। অ্যান্ড দ্য লাস্ট প্লেয়ার, ভাই এই প্লেয়ার পড়েছে মহা ফাঁপড়ে, নিন্থই মিতে, নর্থ ইস্ট থেকে চেন্নাইন এফসিতে গিয়েছিল, ট্রান্সফার ফি প্রায় 1 কোটি টাকা লেগেছিল চেন্নাইয়ের, বাট ক্লিক করলো না, একদমই ক্লিক করলো না, বেশ কটা সিজন একদমই ভালো খেলতে পারলো না, অ্যান্ড ফাইনালি তাকে কোথাও ছেড়ে দেওয়ার প্ল্যান এই মুহূর্তে চেন্নাইয়ের রেডি। বাকি প্লেয়ারদেরকে ধরে রাখতে চাইলেও কিন্তু নিন্থইকে তারা ধরে রাখতে চায় না। ইস্টবেঙ্গলের একটা স্ট্রং অফার ছিল, এই মুহূর্তে শোনা যাচ্ছে নর্থ ইস্টও একটা স্ট্রং অফার পাঠিয়েছে, কিন্তু এখানে নিন্থই ভাবছে যে যাবেটা কোথায়। একজন ফুটবল দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে দেখা যাবে যে ইস্টবেঙ্গলে অলরেডি রাইট উইংয়ে ভিড় রয়েছে, নন্দাকে রাইট উইঙ্গার ধরে নাও, ধরতেই হবে কারণ মহেশ লেফটে, আবার যদি নন্দা লেফটে হয় তাহলে মহেশকে রাইটে ধরে নাও, যে কোনো একজনকে ধরে নাও, বিষ্ণু রয়েছে, সায়ন ব্যানার্জি রয়েছে, আমন সিকে রয়েছে, এরপর যদি আবারও নিন্থই মিতেই হয়, কাকে গেম টাইম দেবে, কাকে বসাবে, কাকে প্রজেক্ট করবে, কাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে, এখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবং যদি প্লেয়ার দেখে যে ভাই আমার গেম টাইমে সমস্যা রয়েছে, দেন সেখানে সে হয়তো মুভ নাও করতে পারে, ফ্যানেদের জন্য ভালো হবে, চলো আর একটা প্লেয়ার সিগনেচার তো হলো, কিন্তু সত্যি কি ওই পজিশনটাতে ইস্টবেঙ্গলের প্লেয়ার দরকার রয়েছে? দেন মাই অ্যান্সার উইল বি নো, ওখানে ইস্টবেঙ্গলের প্লেয়ার দরকার নেই। আবার যদি নর্থ ইস্টের দিকে দেখি তাহলে সেখানেও কিন্তু রাইট উইংয়ে যথেষ্ট পরিমাণে প্লেয়ার রয়েছে, রিডিম ল্যাংয়ের মতো সিনিয়র প্লেয়ার রয়েছে, পার্থিবের মতো প্লেয়ার রয়েছে, এবং নর্থ ইস্টে যে দুজন উইঙ্গার রয়েছে না, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সবথেকে দুজন ফেভারিট উইঙ্গার রয়েছে, পার্থিব অ্যান্ড তার সাথে জিতিন এমএস, অসাধারণ জুটি, অসাধারণ খেলছে জিতিনকে নিয়ে। মানে আমি সিরিয়াসলি এখন থেকে অপটিমিস্টিক যে এই প্লেয়ারটা আগামী দিনে ইন্ডিয়ার বেস্ট উইঙ্গার হবে, নো ডাউট, কারণ ওর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, গনি নিগমের মতো একজন ব্যাকআপ প্লেয়ার রয়েছে, তো যথেষ্ট পরিমাণে ওদেরও কিন্তু বেঞ্চ স্ট্রেংথ রয়েছে। নিন্থই যদি আবারও নর্থ ইস্টে ফিরে যাওয়ার প্ল্যান করে, তো একইভাবে ও ভাববে গেম টাইমটা পাবে তো, কারণ ও চেন্নাইতে এমনই শো দেখিয়েছে সেখানে কোনো টিম গেম টাইম দেওয়ার আগে ভাববে, কোনো কোচ ওখানেই প্ল্যান করার আগে ভাববে। তো আপাতত ইস্টবেঙ্গল না নর্থ ইস্ট কোথায় যায়, কোথায় গিয়ে বেঞ্চে ও স্ট্রেংথ বাড়ায়, কারণ টিমের স্ট্রেংথ কতটা বাড়াবে জানি না, বেঞ্চের স্ট্রেংথ বাড়াতে পারে, সেটা আপাতত নিন্থয়ের কাছে বড় প্রশ্ন। এবং তার কাছে থার্ড যে ক্লাবের অফার রয়েছে সেটা কিন্তু পাঞ্জাব এফসি, এটা কোথাও একটু হলেও ভালো হতে পারে, কারণ পাঞ্জাবের রাইট উইংয়ে প্রতিষ্ঠিত কোনো প্লেয়ার নেই, সেটা ভালো হতে পারে। আরও একজন প্লেয়ার ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে মাখান ছোটে, এই প্লেয়ারটাকে নিয়েও কিন্তু বেশ কিছু ক্লাবের অফার রয়েছে, বেশ কিছু ক্লাবের ইন্টারেস্ট রয়েছে, কিন্তু এখানে জানিয়ে রাখা দরকার যে মাখান ছোটে এখনও অবধি যেটা প্ল্যান রয়েছে বা ওর এজেন্টেরও যা প্ল্যান রয়েছে হায়দ্রাবাদ এফসিতে ওকে রাখা, ওর যে ডেভেলপমেন্টটা চলছে আপাতত সেটা হায়দ্রাবাদেই চলুক, আরও অন্তত একটা দুটো সিজনও হায়দ্রাবাদে খেলুক, মানে সিচুয়েশন হায়দ্রাবাদে যাই হোক না কেন, ও হায়দ্রাবাদে ওকে রাখতে চায় ওর এজেন্ট, এবং ওর যে ডেভেলপমেন্টটা সেটাও খুব ভালোভাবে হোক, যাতে ও আরও ম্যাচিওর্ড হয়ে অন্য কোনো ভালো ক্লাবে মুভ করতে পারে, রেগুলার বেসিসে আরও বেটার ক্লাবে গিয়ে ওর গেম টাইমটা পেতে পারে, যেখানে ফাইটটা করেও গেম টাইম আর্ন করতে পারবে। যদি কোনো অন্য ক্লাবে মুভ করে, অনেক কটা ক্লাবের অফার শোনা যাচ্ছে, যদি অন্য ক্লাবে মুভ করে সেখানে গিয়ে সরাসরি বেঞ্চে বসে যাবে, বাট হায়দ্রাবাদে থাকলে ও কিন্তু কোথাও ফার্স্ট 11 জন্য সিলেক্টেড হলেও হতে পারে। তো আপাতত মাখান ছোটের মুভ এখন অবধি যা মনে হচ্ছে নাও হলেও হতে পারে, তবে নিন্থই কোথায় যায় অনেকের কিন্তু ওইদিকে দেখার ইচ্ছে থাকবে।
তো বাস এই কটা প্লেয়ার, এই কটা বিষয় নিয়ে আমার জাস্ট একটু ডিসকাশনের ছিল। হয়তো বিভিন্ন রকম খারাপ লাগা, ভালো লাগা, যা কিছু ঘটছে সব কিছু নিয়ে সবসময় সব কিছু বলা হয়ে ওঠে না। তো যারা এই চ্যানেলটাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে, যারা ফুটবলটাকে ভালোবাসে, তাদের জন্য স্পেশালি এতগুলো কথা বললাম, এতক্ষণ ধরে বকলাম। যদি কিছু ভুল বলে থাকি, সরি ফর দিস। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই দিতে থাকো, কারণ তোমাদের ওপিনিয়নে সবচেয়ে বেশি ম্যাটার করে সব কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের ওপিনিয়ন অনেক সময় মাথায় থাকে, অনেক সময় থাকে না। অনেক কিছু সাজেশন তোমরা দাও, অনেক সময় মাথায় রাখার চেষ্টা করি, অনেক সময় বেরিয়ে যাই, জানো আরও অনেক ব্যাপার মাথার মধ্যে সবসময় অনেকের ঘোরাফেরা করে। সো দিতে থাকো ওপিনিয়ন, যা কিছু দেওয়ার রয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।